স্টুডিও ফ্রিকোয়েন্সি লাইভের নিবেদন হন্টেড 100 আজ আপনাদের জন্য রয়েছে অনিরুদ্ধ ব্যানার্জির লেখা গল্প ভেতোবা। গল্পের কাহিনী ও চরিত্র সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো রকম মিল একান্তই অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। লেখক অনিরুদ্ধ ব্যানার্জি, জন্ম দুর্গাপুরে। পেশায় তিনি একজন ব্যাংক কর্মচারী হলেও সাহিত্যের প্রতিও তার বিশেষ আকর্ষণ রয়েছে। কলেজ জীবনে বিভিন্ন নাটক লিখেছেন এবং তাতে অভিনয়ও করেছেন। বুক লিফ পাবলিকেশন থেকে প্রথম প্রকাশিত হয় তার ইংরেজি কবিতার বই রিফ্লেকশনস। এছাড়াও নিয়মিত ফেসবুকের বিভিন্ন জনৈক গ্রুপগুলিতে তার লেখা প্রকাশিত হয়। আমাদের আজকের গল্পটি লেখকের একটি অপ্রকাশিত গল্প। আজ গল্প পাঠে রয়েছেন ব্রতদীপ। অন্যান্য চরিত্রে সৌমিক, রৌনক, আকাশ, পার্থ, অনন্যা এবং মাস্টার কাব্যায়ন। গল্পের সূত্রধার অনন্যা। প্রচ্ছদ অলঙ্করণে আকাশ পিক্সেলেট। শব্দগ্রহণ অনন্যা। আবহ এবং সম্পাদনায় ফিনিক্স। পরিকল্পনা এবং পরিচালনায় অনন্যা। শুরু হচ্ছে আজকের গল্প ভেতোবা। হাতের সিগারেটটা ফেলে দিয়ে পাথরের চাইটার উপর থেকে উঠে প্যান্টটা ঝেড়ে নিল সৃজন। সূর্য ডুবে আসছে। এই সময়টা বড় ভালো লাগে। আরব সাগরের দ্বিচক্রবাল রাঙিয়ে অস্তগামী রবি দিন শেষের ঘোষণা করে যান যেন। আজ 4 মাস হয়ে গেল মাকে ছেড়ে এই সুদূর দ্বীপে রয়েছে। আরো 2 মাস লাগবে একটা লম্বা ছুটি পেতে, না হলে অত দূর কলকাতা গিয়ে ফিরে আসা সম্ভব না। সে যতই আহেরি টোলার 2 কামরার বাড়ি আর মায়ের হাতে রান্না আমাকে টানুক না কেন, গেলে ট্রেনেই যেতে হবে। ফ্লাইটে যাওয়া আসা করার পয়সা আমার উপার্জনে হয় না, আর ট্রেনে যেতে আসতে 4 দিন। অন্তত 3-4 দিন বাড়িতে না থাকলে মায়ের মুখটা গোমড়া হয়ে যাবে। একেই ছাড়তে চাইছিল না, কিন্তু পেটের দায় যে বড় দায়। এখানে পুজোর ছুটিও সেভাবে হয় না, লম্বা ছুটি বলতে সেই ক্রিসমাস। তাই প্রতীক্ষা করা ছাড়া গতি নেই যে আমার আর। জায়গাটা এমনিতে ভালো, লোকজন কম। আঞ্জে দিভা দ্বীপ বা পর্তুগিজ ভাষায় ইলহা ডে আঙ্গে ডিভা। কঙ্কন অঞ্চলের এই দ্বীপটি মূলত গোয়া অন্তর্গত হলেও গোয়ার সেই চাকচিক্যও কিছুই নেই। চৌরি অবধি পৌঁছে তারপর লঞ্চে করে আসতে হয়। এখানে সেন্ট মেরি ক্যাথলিক স্কুলে ভাগ্যক্রমে ইংলিশ পড়ানোর চাকরিটা পেয়ে যায় ফাদার ওয়াটিয়ার সুপারিশে। বাবা বেঁচে থাকতে প্রাইমারি অবধি যখন সেন্ট ফ্রান্সিসে পড়েছে তখন ফাদার ছিলেন প্রিন্সিপাল, ওকে অত্যন্ত স্নেহ করতেন। পরে বাবা হঠাৎ স্ট্রোকে মারা যাওয়ার পর যখন সরকারি স্কুলে চলে যেতে হয় তার আগেই ফাদার বদলি হয়ে গিয়েছিলেন। অনেকদিন পরে কারো সূত্রে জানতে পেরে উনি নিজেই আবার যোগাযোগ করেন। সেই থেকে মাঝে মধ্যেই খোঁজ রেখে গেছেন এই বৃদ্ধ বয়সে এসেও। এবারও যখন ইংলিশ নিয়ে গ্র্যাজুয়েশন করার পর শেষে ইন্স্যুরেন্স বিক্রির চাকরিতে নামমাত্র স্যালারিতে কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছিল, উনি সেই সময় যোগাযোগ করেন। সৃজনের বর্তমান পরিস্থিতি জানতে পেরে নিজেই সুপারিশ করে এখানে পাঠান। এখানে স্যালারি আগের থেকে ভালো, থাকার চিন্তা নেই। এটি কোয়ার্টার মতো আছে শিক্ষকদের, তারই একটাতে ঠাঁই। ফলে বাড়িতে মাসে মাসে টাকা পাঠাতে পারে। বাড়ির টানটুকু বাদ দিলে 5 মাস আগে যা ছিল তার থেকে অনেক ভালোই আছে বলা যায়। এখানকার গোয়ান ক্যাথলিক মানুষজন বেশ মন খোলা। ভাষাগত কিছু অসুবিধা থাকলেও ইংলিশ দিয়ে মোটামুটি কাজ চালিয়ে নেওয়া যায়। স্কুল সংলগ্ন চার্চটা আর এক প্রশান্তির জায়গা। রবিবার ছাড়া খুব বেশি ভিড় হয় না, ফলে বিকেল থেকে সমুদ্রের আশেপাশে যাওয়ার কোনোদিন ইচ্ছে না হলে এই চার্চেই সময় কেটে যায়। স্যার, আজ আমার জন্মদিন। ও তাই নাকি? শুভ জন্মদিন। অনেক বড় হও। তা তোমার মা কোথায়? ওই যে ওখানে। সে স্কুলে এসে যথারীতি চকলেট বিতরণ করেছে। ফেরার সময় তাকে এগিয়ে দিতে গিয়ে সৃজন লক্ষ্য করে তার মা তাকে নিতে এসেছেন ঠিকই, কিন্তু সাথে যেন পূজা সামগ্রীও এনেছেন। কৌতূহল হওয়ায় ওনাকে জিজ্ঞেস করে, আচ্ছা, এখানে কি কোনো মন্দির আছে? আছে তো। স্থানীয় মানুষজন বলে মা শান্ত দুর্গা। এই দেবীর কথা তো কলকাতায় থাকতে কোনোদিনও শুনিনি।
এমনিতেই এই দ্বীপ INS কাদম্ব নেভি বেস। এছাড়াও অনেক অফিসারদের বাসই তো ওই দিকের কোয়ার্টারে। বাঙালি ছেলে বাড়ি থেকে এত দূরে মা দুর্গার মন্দিরের সন্ধান পেয়ে নিজেই খোঁজ করে পৌঁছে গেছিল। যদিও পরে জানতে পারে উনি সেই মা দুর্গা না, তার চেহারাও অন্যরকম। কিন্তু তবু মাকে ছেড়ে নিজের শহর, স্বজন, বন্ধু ছেড়ে আসা সৃজন যেন এক অদ্ভুত অনাবিল শান্তি পায় এখানে এসে। সময় সুযোগ পেলে এখানে এসে তাই সে বসে থাকে। কয়েকবার পুজো দিয়েছে, তবে এমনি বসে থাকতে মায়ের সান্নিধ্য পেতেই যেন ভালো লাগে বেশি। এখন মা আর স্কুলের বাচ্চাদের নিয়েই যেন ওর সংসার, তারাই পরিবার। যদিও মায়ের পরিবারে আরেকজন সদস্য আছেন, তার একটা ছোট মন্দিরও আছে মায়ের মন্দিরের সঙ্গে। কোনো এক উপদেবতা হয়তো। একজন স্থানীয় ব্যক্তিকে একদিন পুজো করতে দেখে জিজ্ঞেস করেছিল, আচ্ছা, এই দেবতার পরিচয় কি? ভেতোবা। পাশের আরেকজন আরো কিছু বলছিল ওদের ভাষায়। তখন সবে 1 মাস হয়েছে ও এসেছে, আরোই কম বুঝতো ওদের ভাষা। তবে বিশেষ কিছু এসে যায়নি। মায়ের কাছেই ওর শান্তি, তাকে নিয়েই তাই সন্তুষ্ট। এই শান্ত নিস্তরঙ্গ জীবনে সৃজনের আপাতত একটাই অশান্তির কারণ। পিটার বলে একটি লোক গত সপ্তাহে স্কুলে যোগদান করেছে চাকরি নিয়ে। যদিও শিক্ষক নয়, স্কুলের বাকি সব কাজ করে পিয়নদের মতোই। কাগজপত্র এদিক ওদিক করা, পিরিয়ড শেষ বা দিন শেষের ঘন্টা বাজানো ইত্যাদি। সেসব ঠিক আছে, কাজ নিয়েও সেরকম কোনো অভিযোগের জায়গা নেই। কিন্তু লোকটাকে দেখলেই কেমন যেন অস্বস্তি হয়। কাঠখোট্টা গোয়ানিজ লোক, ভাবলেশীন চোখ মুখ, বেশি কথা বলে না, একাই থাকে। কার কাছ থেকে নাকি চিঠি এনেছিল চাকরি পেতে, বহাল হয়ে গেছে। তবে এই নিষ্প্রিয় লোকটার মধ্যে এক ধরনের নিষ্ঠুরতা অনুভব করার পর থেকেই সৃজনের এই অস্বস্তিটা বেড়েছে। কেউ আশেপাশে কোনো কারণে চোট আঘাত পেলে কখনো সাহায্য করে না। ডিসুজা নামে এক শিক্ষক সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পা মুচকে ফেলেন। পিটার ঠিক পাশ দিয়ে উঠছিল, নির্লিপ্তভাবে কাতরাতে থাকা লোকটিকে এড়িয়ে চলে যায়। এখন বর্ষাকাল। একদিন সৃজন দেখে বাইরে বৃষ্টি। পিটার মন দিয়ে কিছু দেখছে, মুখে মৃদু হাসি। পেছনে গিয়ে দাঁড়িয়ে দেখে একটা ধেড়ে ইঁদুর জলে ডুবছে, খাবি খাচ্ছে। সেটা পিটার বেশ উপভোগ করছে। এরকম আরো কয়েকবার হয়েছে। তারপর থেকে খুব প্রয়োজন না হলে সৃজনের ছায়া মারায় না। 1-2বার ভেবেছিল নালিশ জানাবে এখানকার ফাদারকে, কিন্তু পরে ভেবে দেখল নিজেকেই বোকা সাব্যস্ত করা হবে। কারণ পিটার এমনিতে কোনো দোষ বা অন্যায় করেনি। তাই লোকটাকে এড়িয়ে চলাই সৃজনের ঠিক লাগে। যদিও বাচ্চাদের মাঝে লোকটাকে চলে ফিরে বেড়াতে দেখলে অস্বস্তিটা মাথা ছাড়া দেয়, তবু অজানা অচেনা মানুষজনের মাঝে ঝুট ঝামেলা বাড়িয়ে লাভ নেই ভেবে আপোষ করে নিয়েছে। করার মধ্যে একটি কাজ অবশ্য করেছে। নিজে চাকরিতে যোগদান করার সময় কিছু অফিসিয়াল কাজের সূত্রে মূল গোয়াতে বসবাসকারী আর এক বাঙালি ছেলে সন্দীপনের সঙ্গে সৃজনের আলাপ হয়েছিল। সন্দীপন ওখানকার বড় চার্চের অ্যাডমিন বিভাগে চাকরি করত। তাকে সৃজন মাঝে একবার ফোন করে এই পিটারের ব্যাপারে খোঁজ নিতে বলেছিল, নিজের অস্বস্তির এই ব্যাপারটা জানিয়ে। সন্দীপন কথা দিয়েছে যে সে দায়িত্ব নিয়ে পুরো খোঁজ খবর বের করবে। সৃজন ইতিমধ্যে স্কুল, মায়ের মন্দির, চার্চ আর সমুদ্রের তীরের চতুষ্কোণের মধ্যে আগের মতোই জীবন কাটিয়ে চলেছিল। কিন্তু 2 দিন পরেই মায়ের মন্দিরে এক অদ্ভুত ঘটনা ঘটল। এটি 9 থেকে 10 বছরের মেয়েকে বোধহয় তার বাড়ির কয়েকজন নারী পুরুষ মিলে ধরে বেঁধে নিয়ে এসে উপস্থিত। মেয়েটি হিস্টেরিয়া রোগী মনে হয়, অদ্ভুত আচরণ করছে। আর প্রথমে মায়ের দর্শন করি তার বাড়ির লোকজন তাকে সেই উপদেবতার মন্দিরের সামনে বসিয়ে ঝাড়ফুঁক কিছু একটা করিয়ে চলল। তাদের দেখে রীতিমতো ভীত সন্ত্রস্ত লাগছিল। ভেতোবা শব্দটা বেশ কয়েকবার কানে আসায় সৃজন কৌতূহল চাপতে না পেরে আশেপাশে জমা হওয়া ভিড় থেকে একজনকে জিজ্ঞেস করে, ব্যাপারটা কি ঘটছে? এই মেয়েটির বাবা কর্মসূত্রে বেশিরভাগ সময় মূল গোয়াতে থাকে, মাঝে মধ্যে বাড়ি ফেরে বৌমের কাছে। ইদানিং নাকি ওখানকার কোনো মেয়ের মোহে পড়ে বাড়িতে ফিরে বউ মেয়েকে ত্যাগ করতে চায়। সেই নিয়ে ঝগড়াঝাটি চরমে উঠলে লোকটি মদ্যপ অবস্থায় বউকে প্রচণ্ড মারধর করে। মেয়েটি মাকে বাঁচাতে এলে তাকেও বাজেভাবে মারে।
মেয়েটির মা নাকি চিৎকার করে শান্ত দুর্গার ভেতবার কাছে বিচার চাইতে চাইতে মারের চোটে প্রাণ হারায়। বাচ্চা মেয়েটিও অচৈতন্য হয়ে পড়ে। ঘর থেকে বেরিয়ে লোকটা জেটির দিকে যাচ্ছিল, এমন সময় দেখে নারকেল ছোলার দাঁতে নিয়ে উদ্ভ্রান্তের মতো মেয়ে তার পথ আটকে দাঁড়িয়ে। লোকটি যখন বাড়িতে ওই কাণ্ড করছিল তখন জানলা দিয়ে পাশের বাড়ির এক ছোট ছেলে এসব দেখে বাড়িতে খবর দিতে দৌড়ায়। তার বাবা যখন এই লোকটির পিছু নিয়ে যায় তখন দেখে মেয়ে তার বাপের উপর চড়াও হয়ে এলো পাথাড়ি দা চালাচ্ছে। চেঁচামেচিতে আরো লোকজন জড়ো করে যতক্ষণে তাকে থামানো হয় ততক্ষণে বাপের ভবলীলার সাঙ্গ। কিন্তু মেয়েকে কিছুতেই ভাগে আনা যায় না। দাটা কোনো মতে কেড়ে নিলেও এই আচরণ করে চলেছে। এটা নাকি ভেতবার ভর। মেয়েটির মা শেষ মুহূর্তে আরতি জানিয়ে মরেছে, তাই ভেতবা মেয়ের মধ্যে প্রবেশ করে ন্যায্য বিচার করেছে। এর মাঝে পুলিশ এসে যায় খবর পেয়ে। তাদের স্থানীয় বাচ্চাটিকে নিয়ে যেতে দেয়নি। আগে নাকি ভেতবাকে সন্তুষ্ট করে তাকে মেয়েটির শরীর থেকে বের করতে হবে। এরকম বহুক্ষণ চলার পর মেয়েটি অবশেষে নিস্তেজ হয়ে পড়ে। এমন সময় আরো কিছু পুলিশ নিয়ে জিপ আসে থানা থেকে, সাথে অ্যাম্বুলেন্স। এবার আর কেউ বাধা দেয় না। মেয়েটিকে অ্যাম্বুলেন্সে তোলার সময় সৃজন সাহায্য করার জন্য হাত লাগিয়েছিল। কি অসম্ভব ঠান্ডা বাচ্চাটার শরীর। যখন ওকে তুলে নিয়ে যাচ্ছিল তখন আচমকা সৃজনের কবজিটা ধরে ফেলে। তারপর চোখ মেলতে সৃজন দেখে তার চোখ দুটো যেন পুরো শ্বেত বর্ণ। ঘর ঘর শব্দ করে কিছু একটা বলে আবার নিস্তেজ হয়ে যায়। সেই থেকে সৃজন খুব তীব্র একটা দ্বন্দ্ব অনুভব করছে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, মেয়েটি হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তার নাকি তাকে দেখে মৃত ঘোষণা করে। কতক্ষণ আগে সে মারা গেছে সেটা একদম নিশ্চিতভাবে বলার জন্য পোস্টমর্টমে পাঠিয়েছেন, কিন্তু এটুকু নিশ্চিত বলেছেন যে ন্যূনতম 3 ঘন্টা তো হবে। এদিকে ওই মেয়ে 1 ঘন্টা আগে মন্দিরে ছিল। সৃজনের মাথাটা কেউ যেন পুরো ঘেঁটে দিয়েছে সেই থেকে। তার উপর গতকাল বিকেলে পাওয়া খবরটা আর রাত্রের সেই ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হওয়ার পর আজ আর ঘুম আসবে বলে মনে হয় না। প্রায় সারা রাত আতঙ্কে জেগে কেটেছে সৃজনের। চেনা জানা বোঝার দুনিয়াটাই যেন পাল্টে গেছে এক রাতে। হালকা জ্বরও এসে গেছে সৃজনের সকাল থেকে। ঘটনার শুরু কাল বিকেলে স্কুল ফেরত সমুদ্রের দিকে যাওয়ার সময়। একপাশে উত্তেজিত মানুষজনের জটলা দেখে এগিয়ে গিয়ে সৃজন যেটুকু বোঝে যে পোস্টমর্টম করতে পাঠানো মেয়েটির দেহ নাকি মর্গ থেকে হাওয়া হয়ে গেছে। এই নিয়ে পুলিশের সঙ্গে স্থানীয় লোকজনের একচোট ঝামেলাও হয়ে গেছে। আপাতত লোকজন যথেষ্ট ত্রস্ত। বেতবাকে নিয়ে একটা কৌতূহল বা আগ্রহ সৃজনের আগে থেকেই ছিল। তার নিরসন করতে এবার সে ওই জটলা ভাঙার সময় এক বৃদ্ধ মানুষকে ধরে নিয়ে বসল সামনের চায়ের দোকানে। এই মন্দির প্রায় শতাধিক বছরের বেশি পুরানো। মহারাষ্ট্রের মারাঠওয়াড়া থেকে ভূপতি দয়ানন্দ পাওয়ারের পরিবার যখন ব্যবসায়িক সুবিধার্থে এখানে চলে আসেন তখন এখানকার বৃহৎ কিছু অংশের জমি ক্রয় করে বাসস্থান তৈরি করেন সম্পূর্ণ পরিবারের জন্য। আর যদিও সেখানে কেউ থাকে না, সাপখোপ ভরা জংলা জায়গা, কিন্তু তাদের সেই সময় যথেষ্ট প্রতিপত্তি হয়েছিল অর্থনৈতিক বলের কারণেই। পর্তুগিজ ব্যবসায়ীদের সাথেই তাদের মূলত লেনদেন চলত। দয়ানন্দ পাওয়ার নাকি স্বপ্নাদেশ পেয়ে এই জমিতে মায়ের মন্দির আর সঙ্গে ভেতবার মন্দির প্রতিষ্ঠা করেন আর পুজো শুরু করেন। ভেতবা নিজে এক উপদেবতা বা অলৌকিক শক্তি। ওকে মা শান্ত দুর্গার স্বামী বলে মনে করা হয়, তাই একত্রে এই মন্দির বানানো। পাওয়ার পরিবার ভক্তি ভরে দুজনেরই পুজো করত, কিন্তু ভেতবা একাধারে রক্ষক আবার চরম হিংস্র প্রতিশোধের পথও। তার পরিচয় অঞ্জেদিভার লোকজন পায় প্রায় বছর 15 পর। পাওয়ারদের পরিবারের কয়েকজন স্ত্রী ভগিনী
ইত্যাদি এক ভৃত্যকে সঙ্গে নিয়ে পুজো দিয়ে ফিরছিলেন এক সন্ধ্যায়। ফেরার পথে কিছু দুষ্ট পর্তুগিজ লম্পট ছোকরাদের পাল্লায় পড়েন তারা। ভৃত্যটিকে তারা মারধর করে অকেজো করে ফেলার পর মহিলাদের সাথে চরম অসভ্যতা করে, শ্লীলতাহানিও করে 2-3 জনের। তারা বহু কষ্টে সেখান থেকে কোনো ক্রমে মান বাঁচিয়ে পালিয়ে আসেন, কিন্তু মানসিকভাবে একেবারে বিপর্যস্ত হয়ে পড়ে। বিশেষ করে দয়ানন্দের বড় ছেলে অর্জুনের কনিষ্ঠা কন্যা ময়ূরীর উপর বেশি অত্যাচার হয়েছিল, প্রায় বিবস্ত্র করে দেওয়ার মতো অবস্থা। সে বেচারি আতঙ্কে বাক শক্তি হারিয়ে ফেলে। ক্রোধে অন্ধ অর্জুন প্রথমে নিজের লোকজন নিয়ে পর্তুগিজদের উপর চড়াও হওয়ার চেষ্টা করেন, কিন্তু পর্তুগিজদের কাছে অস্ত্রশস্ত্র বেশি, জোয়ান লোকজনের সংখ্যাও বেশি। বাহুবল দিয়ে প্রতিকার সম্ভব নয় বুঝে অর্জুন সোজা গিয়ে ভেতোবার কাছে নিজের হাত এবং বুক চিরে রক্ত অর্ঘ্য দিয়ে এতদিনের ভক্তির পরিবর্তে নিজের বাড়ির মেয়েদের অসম্মান এবং মানহানির চরম প্রতিকার দাবি করে। এরপরই শুরু হয় পর্তুগিজ শিবির ও কোয়ার্টারের ওপর মৃত্যুর তাণ্ডব লীলা। শক্তপোক্ত জোয়ান মানুষজনকে কেউ ভয়ঙ্করভাবে হত্যা করতে থাকে। যারা সেদিনের ঘটনার সাথে জড়িত ছিল তারা প্রত্যেকেই এক এক করে মারা যায়। কখনো কেউ কেউ উন্মাদের মতো ব্যবহার করতে করতে নিজেরাই নিজেদের অস্ত্রে আত্মহত্যা করত। কখনো আজন্ম বন্ধু 2 পুরুষ একে অপরকে শত্রুর মতো আক্রমণ করে দুজনেই নিহত হতো। চতুর্দিকে হাহাকার পড়ে যায়। যারা সেদিন পাওয়ারদের আক্রমণ প্রতিহত করেছিল তারাও এক এক করে ভেতোবার বলি হতে থাকে। সেসব নারকীয় মৃত্যু নাকি চোখে দেখা যায় না। শেষে পর্তুগিজদের প্রধান নিজে এসে নাক্ষত দিয়ে যান অর্জুনের কাছে, বাড়ির সমস্ত মহিলাদের কাছে এবং ভেতোবার কাছে ক্ষমা চান, প্রায়শ্চিত্তের অঙ্গীকার করেন। তারপর নাকি ধীরে ধীরে প্রকোপ কমে, কিন্তু একটা আশঙ্কা মনে ঢুকে যাওয়ায় আস্তে আস্তে ওখান থেকে পর্তুগিজদের একটা অংশ পাত্তারি গুটিয়ে চলে যায় গোয়াতে। অন্যদিকে মেয়েদের এই অসম্মানের পর আর তার ভয়ঙ্কর প্রতিকার দেখার পর এলাকার লোকজন পাওয়ারদের এড়িয়ে চলছিল। সুস্থভাবে বেঁচে থাকা এখানে তাদের পক্ষেও দুরূহ হয়ে দাঁড়ানোতে কিছু বছর পর তারাও চলে যান, কিন্তু মন্দির রয়ে যায় স্থানীয় লোকজনের ভয় মিশ্রিত ভক্তির কল্যাণে। তাই এই ভয়াবহ দেবতা একবার জাগ্রত হলে কখন কিভাবে শান্ত হবেন সে ব্যাপারে কারো কোনো স্পষ্ট ধারণা নেই। এসব আলোচনা নিয়ে বেলা পড়ে যাওয়ায় সৃজন ফেরত চলে আসে। এসে কিছুক্ষণ বইপত্র ঘেঁটে তারপর রান্না করে খাওয়া দাওয়া সেরে একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছিল। ঘুম চলে আসে ঠিকই, কিন্তু একটা চাপা উৎকণ্ঠা নিয়েই এপাশ ওপাশ করতে করতে আচমকা মাঝরাতের দিকে ঘুম ভেঙে যায়। হাওয়া বাতাস খেলার জন্য মাথার পাশের আর ওপরের জানলা খোলাই থাকে। পাশের জানালাটা দিয়ে বাইরে চোখ পড়তেই আচমকা দেখে সেই বাচ্চা মেয়েটি। রাস্তার উপরে মৃদু ল্যাম্পের আলোয় দেখা যাচ্ছে পাশের একটা গাছ থেকে উল্টো হয়ে ঝুলছে সেই মেয়েটি। জামাটাও এক, ঠিক যেভাবে অ্যাম্বুলেন্সে তুলেছিল। তার চোখের দৃষ্টি স্থির নিষ্পলক। এতদিন একা থাকছে, ভয় শির দ্বারা ঠান্ডা হয়ে যাওয়া কাকে বলে সৃজন সেই প্রথম অনুভব করল। একবার দুবার স্বপ্ন ভেবে নিজেকে চিমটিও কাটল, কিন্তু না, ঘোর বাস্তব। মাত্র 30 সেকেন্ড কি 1 মিনিট হবে, কিন্তু যেন 1 ঘন্টার সমান। আতঙ্কে সৃজন নিজের জায়গা থেকে এক চুলও নড়তে পারেনি। তারপরেই যেন আবার ভোজবাজির মতো উবে গেল মেয়েটা। কিন্তু পুরোপুরি উবে গেল কি, ঠিক 1 মুহূর্তের জন্য যেন মাথার কাছের জানালাটা একটু দুলে উঠল। চকিতে মনে হলো কারো একটা ছায়া যেন
ওখান থেকে সরে গেল। তারপর সারা রাত জানালা বন্ধ করে শুয়ে থেকেছে। একটা চাপা আতঙ্ক যেন বুকের উপর বসা। সকাল থেকে জ্বর। প্রথমে ভেবেছিল ফাদারকে বলে ছুটি নিয়ে নেবে, কিন্তু তারপর শরীরের যে অবস্থা, বাইরে ঘুরে বেরিয়ে কাটানো খুব সমস্যার ব্যাপার হবে। আর দিনের বেলা হলেও কাল রাতের পর এই ঘরে সারাদিন বসে থাকতে তীব্র অস্বস্তি বোধ করছে। জানালা বন্ধ করে থাকলে ঘুমোট লাগবে, আর খোলা জানালা রাখলে বারবার গাছটার দিকে নজর যাচ্ছে। তার যে বাচ্চাদের সঙ্গে থাকলে ভালো লাগবে ভেবে শেষমেশ ক্লাস নিতে চলেই গেল। যা ভেবেছিল তাই। সারাদিন শরীর একটু দুর্বল লাগলেও কালকের প্রভাবটা মনের ওপর থেকে অনেকটা কেটে গেল। খালি যদি জানতো এই শান্তির মেয়াদ কম। বিকেলের দিকে ক্লাস থেকে ফেরার সময় প্রথমে একটা গুঞ্জন আর তারপর কোলাহল শুনে বেরিয়ে বেশ কিছু মানুষকে একদিকে দৌড়তে দেখে নিজের অজান্তেই তাদের পিছু নিয়েছিল। কিছুটা গিয়ে জটলাটা দেখে ভিড় ঠেলে এগিয়ে গিয়ে মাথাটা ঘুরে গেল। ওদিকে একটা খাল মতো আছে যেটা সমুদ্রের সঙ্গেই গিয়ে মেশে। তার পাশে এক অপরিচিত তরুণীর মৃতদেহ পড়ে আছে। তাকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে সেটা তার অবস্থা দেখেই বোঝা যাচ্ছিল। সারা গায়ে অজস্র ক্ষত। কোনো পশু যেন তীব্র রাগে তাকে ক্ষত বিক্ষত করেছে। সবচেয়ে বীভৎস অবস্থা মাথাটার। মুখের উপর ক্ষত চিহ্ন তো আছেই, কিন্তু মাথাটা যেন কেউ আক্রোশে পুরো উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে। জিভ বেরিয়ে আছে ভয়ঙ্কর ভাবে। সেটা তাও হয়তো সহ্য হয়ে যেত। যেটা সৃজন নিতে পারল না সেটা অন্য একটা দৃশ্য। খালের ঠিক অপর প্রান্তে পড়ে আছে সেই বাচ্চা মেয়েটির নিথর দেহ। কাল রাতের বিভীষিকার কোনো চিহ্ন নেই, কিন্তু সৃজন তবু আর সহ্য করতে পারল না। মেয়েটির নাম শুনেছিল মিনা। একটু পরেই পুলিশও এলো লাশগুলো তুলে নিয়ে যেতে। ততক্ষণে একজন পাশের দোকানদার চোখে মুখে জল দিয়ে সৃজনকেও একটু ধাতস্থ করেছে। তরুণীর দেহ তাদের হাতে তুলে দিলেও মিনার দেহ লোকজন আর কিছুতেই ছাড়ল না। কিছুটা দূরে স্থানীয় নন খ্রিস্টান মানুষদের দাহ করার জন্য একটি শ্মশান আছে। সেখানে দেহটি নিয়ে গিয়ে যথাসম্ভব নিয়ম বিধি মেনে তার সৎকার করা হলো। অত লোকজনের মোকাবিলা করার মতো লোকবল পুলিশের ছিল না। এমনিতেও আগেরবার লাশ খোয়া গেছে। তারপর আরেক হত্যা। মুখ্য দর্শক হওয়া ছাড়া তাদের কোনো গতি রইল না। কিন্তু তরুণীটি কে ছিল এবং কেন, কে তাকে এভাবে হত্যা করল, সেই প্রশ্ন পুলিশের মতো বাকি সবাইকে তখনও বিভ্রান্ত করে রেখেছে। এসব জায়গায় সাধারণত সবাই সবাইকে চেনে। নামে না চিনলেও মুখ চেনা থাকে। বিশেষ করে ওই বয়সের সুন্দরী মেয়ে হলে তো অবশ্যই। কিন্তু একে দেখা গেল কেউ চেনে না। এটুকু নিশ্চিত হওয়া গেল যে স্থানীয় কেউ নয়। ফলে এই ঘটনা দুটি আপাত শান্ত জায়গাটাকে যেন পুরো নাড়িয়ে দিয়ে গেল। সেদিন রাত্রেও হয়তো ঘুম হতো না, কিন্তু ঘুমের প্রয়োজন বুঝেই সৃজন ডাক্তার দেখিয়ে এমনি ওষুধের সঙ্গে দুটো ঘুমের ওষুধও এনেছিল। একটা খেয়ে জানালা দরজা বন্ধ করে শুয়ে পড়ার পর আর ঘুমিয়ে পড়তে বেশি বেগ পেতে হয়নি, এটুকুই যা সান্ত্বনা। অক্টোবরের শেষে ঠান্ডা পড়বে পড়বে করছে, তাই গরমও লাগেনি সেইভাবে। পরের দিন শরীর অনেক ঝরঝরে লাগায় মনের অশান্তিও যেন অনেক কম লাগছিল। তরুণীটির পরিচয়ের রহস্যটাও অবশেষে সেদিন বিকেলেই পুলিশ মারফত সমাধান হয়েই গেল। মূল ভূখণ্ডের পুলিশের সাহায্যে জানা গেল হতভাগ্য মেয়েটি সেই মিনা বলে বাচ্চা মেয়েটির বাবার প্রেমিকা ছিল। তার বান্ধবীরা সেই ব্যাপারে সাক্ষ্য দিয়েছে। এদিকের ঘটনা জানতে পেরেই হোক বা না জেনেই হোক, আগের দিন এই মেয়েটি আঞ্জেদিভা চলে আসে। মিনাদের বাড়ির দিকেও নাকি গেছিল। তারপর তাকে আর কেউ দেখেনি। শেষে তার মৃতদেহ পাওয়া যায় খালের ধারে। এর মাঝে কে এবং কেন, কিভাবে তাকে এভাবে নির্মমভাবে হত্যা করলো সে ব্যাপারে পুলিশ ধোঁয়াশার মধ্যে থাকলেও সাধারণ মানুষজন যেন তার পরিচয়টা পেয়েই একটা স্বস্তির ভাবের মধ্যে চলে গেল। সৃজন কারণটা আন্দাজ করেছিল। স্থানীয় এক দোকানদারের সঙ্গে কথা বলে নিশ্চিত হলো তাদের বিশ্বাস পুরোটাই ভেতবার কাজ। মিনার মায়ের আরতি শুনে সে জেগেছিল প্রতিহিংসা নিতে, তার এবং তার বাচ্চা মেয়ের ওপর হওয়া অন্যায়ের প্রতিহিংসা। তাই এই অন্যায়ের প্রধান দুই কুশীলব মিনার বাবা এবং তার প্রেমিকাকে মিনার হাত দিয়েই উপযুক্ত শাস্তি দিয়েছে সে।
এখন যখন প্রধান অপরাধীরা শাস্তি পেয়েই গেছে এবং মিনার দেহের কাজও সুষ্ঠুভাবে হয়ে গেছে, তখন ধরে নেওয়াই যায় যে ভেতবা এবার শান্ত, আর কোনো ভয় নেই। এবার আবার নিশ্চিন্তে পুরনো জীবন ফেরত পাওয়া যাবে। আগেই সব শুনলে কি প্রতিক্রিয়া হতো বলা মুশকিল, কিন্তু সেদিন রাত্রের ঘটনার পর সৃজনের এই কথা খুব একটা অবিশ্বাস্য লাগলো না, বরং সবাইকে নিশ্চিন্ত হতে দেখে যেন নিজেও একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু অদৃষ্ট বিধাতা পুরুষ তাদের দেখে বোধহয় সেদিন হেসেছিলেন। এই নিশ্চিন্ত ভাব যে কতটা ক্ষণস্থায়ী এবং অলি, সেটা আঞ্জেডিভার বাসিন্দারা শীঘ্রই আবার বুঝতে পারল, এবং আরো ভয়াবহভাবে। এমন প্রচন্ড ভাবে যে সে আতঙ্ক ফিরে আসতে চলেছে, সেটা সৃজন সেদিন ওখানে দাঁড়িয়ে কল্পনা করতেও হয়তো পারত না। প্রথম আঘাতটা এলো ঠিক 1 সপ্তাহের মাথায়। মায়ের মন্দিরের পুরোহিত স্বামী দেশপাণ্ডেজি, সদা হাস্যমুখ থাকা সৌম্য দর্শন পক্ষকেশ বৃদ্ধ, সর্বদা মায়ের সেবায় নিবেদিত চিরকুমারী মানুষটি থাকতেন মন্দির থেকে কিছুটা দূরে। ভক্তরা দর্শন করে চলে যাওয়ার পর সন্ধেবেলা গর্ভগৃহে তালা দিয়ে বাড়ি ফিরছিলেন। সেদিন প্রবল দুর্যোগ সকাল থেকেই। প্রকৃতি বোধহয় অশনি সংকেত দিয়ে সাবধান করারই চেষ্টা করছিল নির্বিরোধ মানুষটিকে, কিন্তু কর্তব্যে অবিচল ভক্তরা কবেই বা এসব তুচ্ছ কারণে গৃহবন্দী থেকেছে। রাস্তার লোকজন খুবই কম ছিল ঝড় বৃষ্টির কারণে। সৃজন নিজেও সারাদিন বাড়িতেই কাটিয়েছিল, স্কুল রেইনি ডে ঘোষণা করে ছুটি দিয়েছিল বলে। পুরোহিতজিকে শেষ দেখে চিত্তমুচি মন্দির থেকে বেরিয়ে বাড়ির দিকে এগোতে। সে নেশার তাড়নায় ঠিকের দিকে যাচ্ছিল ছাতা মাথায়। তারপর মন্দিরের কাছে রাস্তার পাশে পিটারকে আধো অন্ধকারে বসে বসে ভিজতে দেখে সে তার সঙ্গে কথা বলতে দাঁড়িয়ে যায়। পিটার তার ঠেকের বন্ধু, কিন্তু পিটার সেদিন আগের থেকেই বোধহয় নেশায় ছিল। চিত্ত কথা বলতে গেলে তাকে গালাগালি দিয়ে ভাগিয়ে দেয়। চিত্তুর তখন নেশা চাগার দেওয়ায় নিজের রাস্তা ধরে এবং তখনই পুরোহিতজিকে দেখে। পরে যথাসময় রাত্রে নিজের বাড়ি ফিরেও যায়। ততক্ষণে অবশ্য পিটারও ফিরে গেছে। যদিও তাকে যখন পরে জিজ্ঞেস করা হয়, সে অবশ্য বলে যে সে আপন মনে বসেছিল, মুচি ভাই ছাড়া কাউকে খেয়াল করেনি। বজ্রপাতটা হলো ভোরবেলায়, যখন মন্দিরে ফুল দিতে আসার সময় মন্দিরের অনতি দূরে রামা আবিষ্কার করে পুরোহিতজির থেঁতলে যাওয়া মৃতদেহ। নিরীহ মানুষটিকে কেউ যেন বারবার একটা বেশ ভারী পাথর দিয়ে আঘাত করেছে। মাথা ফেটে ঘিলু বেরিয়ে গেছে, চোখ কোটর থেকে বেরিয়ে এসেছে। কয়েক মিনিটে জায়গাটা লোকে লোকারণ্য হয়ে গেল। ওনাকে সবাই ভালোবাসত। সৃজন যতক্ষণে খবর পেয়ে জায়গাটায় গিয়ে পৌঁছলো, ততক্ষণে তিল ধারণের জায়গা নেই। সৃজনের পৌঁছানোর সঙ্গে সঙ্গেই প্রায় পুলিশও পৌঁছয়। প্রচুর মানুষ কান্নাকাটি করছিল, বাকিটা রীতিমতো ক্ষিপ্ত। তাদের কাছ থেকে অনেক অনুরোধ উপরোধ করে দেহ নিয়ে যায় পুলিশের লোকজন। প্রথমে সৃজন ভেবেছিল সবাই বুঝি দুঃখে কাঁদছে। সে নিজেও খুব ধাক্কা পেয়েছিল। এই মানুষটিকেও মন থেকে শ্রদ্ধা করত। নির্লোভ, খাঁটি ভালো একজন মানুষ। তার এই নিদারুণ পরিণতি। পরে বুঝল কান্নাকাটিটা কিছুটা শোকের হলেও পুরোপুরি নয়, বাকিটা আতঙ্কের। ভেতবার আতঙ্ক। সবার দৃঢ় বিশ্বাস এই কাজ ভেতবা করেছে, কারণ কারো সঙ্গে পুরোহিতজির কোনো শত্রুতা থাকার প্রশ্নই ওঠে না। ওনার একটাই দোষ হয়ে থাকতে পারে, ভেতবার প্রতিহিংসা শেষ হওয়ার আগেই উনি অনেক চেষ্টা করেছিলেন ওনাকে মিনার শরীর থেকে বিতাড়িত করার। আংশিক সফলও হয়েছিলেন হয়তো। মানুষের এখন আতঙ্কের কারণ এরপর কার উপর প্রকোপ পড়ে সেই নিয়ে, কারণ আরো 10-12 জন সেই সময় মিনাকে ধরে রাখতে বা আটকাতে সাহায্য করেছিল। তাদের নিজেদের অবস্থা এমনই সঙ্গীন, তাদের আপনজনদের মধ্যেও আগাম বিলাপের ভাব ছড়িয়ে পড়েছে এই নির্মম ঘটনার সাক্ষী হয়ে। পুরো জায়গাটা যেন রাতারাতি এক নিঝুম পুরীতে পরিবর্তিত হয়ে গেল। আবহাওয়া এমনিতেই প্রতিকূল। বাতাসে নভেম্বরের শীতের রেশ। বিকেলের পরপর রাস্তাঘাটে ফাঁকা হতে লাগলো। কাউকে বেরোতে হলেও আর একা বেরোনোর সাহস করে না। সৃজন সেদিন বিকেলে থানায় গেছিল।
ওসি আপ্তে সাহেবের সঙ্গে কিঞ্চিত পরিচয় হয়েছিল আগে মিনাকে নিয়ে ঘটনাটার সময়। সেই সূত্রে একবার পুরোহিতজির মৃত্যুর ব্যাপারে কিছু জানা গেল কিনা সেটা জানতেই যাওয়া। বোঝা গেল তারা নিজেরাও দ্বিধায়। এর আগে তারা মৃত মানুষকে অন্তর্ধান হতে দেখেছে, পরে তার পরিণতি কি হয়েছে সেটাও দেখেছে। এবার এই শত্রুহীন মানুষটির এই রহস্যময় মৃত্যুর জন্য কাকে দায়ী করবে তাও বুঝতে অপারগ। সৃজন নিজেও যা চাক্ষুষ করেছে তারপরও সে দ্বিধায়। খুন করার অস্ত্রটিও পাওয়া যায়নি। তবে ওসি বললেন পাশের খালে যদি ফেলে দিয়ে থাকে তাহলে বৃষ্টির জলের ধাক্কায় তার হদিশ পাওয়া অসম্ভব। তাই পরবর্তী দিনগুলো এক থমথমে পরিবেশের মধ্যে কাটতে লাগলো। স্কুলেও বেশ কিছু বাচ্চা অনুপস্থিত। ফাদার মাঝে একদিন চার্চে প্রেয়ার রেখেছিলেন। সেদিন কিছু মানুষ এলেও এটা বোঝা গেল খুব দায় না পড়লে কেউ আর কোনো দিকে যাতায়াত করতে চাইছে না। কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। পরপর দুটো দুর্ঘটনা পুরো আঞ্জেদিভাকে বিপর্যস্ত করে দিল। পুরোহিতজির ঘটনার 4 দিন পর আমল বলে একটি বছর 21-এর যুবক বাড়ির লোকজনের নিষেধ না মেনেই রাত্রে বেরিয়েছিল। যতদূর জানা গেল তার প্রেমিকার বাড়িতে তাদের সম্পর্ক নিয়ে জানাজানি হয়ে যাওয়ায় প্রবল অশান্তি হয়। তাই সে মেয়েটিকে নিয়ে পালিয়ে আসার অভিপ্রায় বেরিয়েছিল, কিন্তু হতভাগ্য ছেলেটি আর বাড়ি ফেরে না। পরের দিন শ্মশানের কাছে তার মৃতদেহ আবিষ্কার হয়। বাড়ির লোকজন অনেকক্ষণ সে ফিরছে না বা ফোনেই পাওয়া যাচ্ছে না দেখে কিছু লোকজন জুটিয়ে খুঁজতে বেরোয়। ভোর রাত্রের দিকে বেচারা ছেলেটির নিষ্ঠুরভাবে খুন হওয়া দেহটি কেবল পাওয়া যায়। কিছুটা সন্দেহ মেয়েটির বাড়ির লোকজনের উপর গেলেও শেষে বোঝা যায় যে তারা নিতান্তই গো বেচারা নিরীহ মানুষ। তাদের ক্ষমতা মেয়ের উপর চোটপাট করাতেই সীমাবদ্ধ। মেয়েটির বাবা সৃজনের সহকর্মী ও প্রৌঢ় সাকেতবাবু একটু আপন ভোলা শান্ত মানুষ। ইতিহাস নিয়েই থাকেন। তাকে ছাত্ররাও বিশেষ ভয় পায় না। মানুষ খুন করা তার কম্য নয়। সৃজনের মনে পড়ল মেয়েটিকেও কয়েকবার সে দেখেছে। বাবা টিফিন ভুলে এলে এসে দিয়ে যেত। রাধা নাম বোধ হয়। ওদিকে আমল যেহেতু সেদিন মিনাকে ধবধবে মন্দিরে নিয়ে যাওয়া লোকেদের দলে ছিল, তাই এটা শেষমেশ ভেতোবার আক্রোশের পরবর্তী বলি হিসেবেই মেনে নিতে বাধ্য হলো সবাই। পুলিশও বিভ্রান্ত। ওসি সাহেবের পাগল পাগল দশা। ওপর মহল থেকে তার উপর প্রবল চাপ। তারা এসব প্রেত দেবতার গল্প শুনতে নারাজ। উল্টে সেসব বলার চেষ্টা করতে গিয়ে জোর তাবরানি খেয়েছেন। এর উপর মরার উপর খাড়ার ঘা হয়ে এলো পরের ঘটনা। এবার ভিকটিম মুচি চিত্তু। কয়েকদিন ভয় ভয় বাড়িতে থাকলেও আমলের ঘটনা একটু থিতিয়ে আসতেই সে রাতের বেলায় বাড়িতে ঝামেলাঝাটি করে ঠেকের পথ ধরে। সেখানে পৌঁছেও যায়, কিন্তু ফেরার পথ ধরলেও শেষ অবধি আর পৌঁছয়নি। তার দেহ আবিষ্কৃত হয় বেশ কিছু নির্মম আঘাত সহ চার্চের পেছন দিকে। ওদিকে জংলা হয় এমনিতেই কেউ যায় না। সে হতভাগ্য কেন এবং কিভাবে পৌঁছলো সেখানে কেউ জানে না। পুরো দ্বীপের পরিবেশ থমথমে। মানুষ বিপর্যস্ত। এদিক ওদিক থেকে খবর আসতে থাকছে। কেউ কোনো ছায়া সরে যেতে দেখেছে আশপাশ দিয়ে, কেউ ঘাড়ের কাছে অনুভব করেছে তপ্ত নিঃশ্বাস, কেউ বা পেয়েছে ঘরের মধ্যেই সরসর করে অশরীরী কিছু চলে যাওয়ার আওয়াজ। এর মাঝে কয়েকজন তো ভুলভ্রান্তি থেকে ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। দেয়ালে হয়তো ছায়া পড়েছে সেই দেখে ভিড়মি। একজনের আগে থেকেই হৃদয় সমস্যা ছিল, তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। সে বেচারা বাহ্য করতে রাত্রে বেরিয়েছিল। নিজের বাড়ির পিছন দিকেই শৌচাগার। সবে কাজ সেরে বেরিয়েছে, এমন সময় কাঁধে কিছু একটা এসে পড়ে। মাঝরাতের অন্ধকারে একা, এর উপর মাথায় আগে থেকেই আতঙ্ক। ভয়ঙ্কর বেগ আসায় তবেই বেরিয়েছিল। তার উপর এই আচমকা কাঁধে স্পর্শ পেয়ে তখনই তার বুকে ব্যথা ওঠে। মাটিতে পড়ে যাওয়ার সময় দেখেন যে একটা বড় মতো গিরগিটি দৌড়ে পালালো। সেটাই ওনার কাঁধে পড়েছিল ওপরের গাছ থেকে। সৃজন আরো একবার থানাতেও গেছিল। তারা এখনো অকুল পাথারে। ওসি সাহেবের দুর্গতি শেষ হওয়ার কোনো লক্ষণ নেই। উপরন্তু তার উপর আর ভরসা রাখতে না পেরে ওপর মহল থেকে শীঘ্রই এক অন্য অফিসারের নেতৃত্বে একটি টিম নিয়ে আসতে তদন্ত শুরু করতে বলেছে। এতে আপ্তে সাহেব নিশ্চিন্ত বেশি বোধ করছেন না। অপমানিত সেটা সৃজন ঠিক বুঝে উঠতে পারলেন না।
মন্দিরের অবস্থাও ভালো নয়। পুরোহিতজির পর এখনো নতুন কেউ পুজোর ভার নেননি। তার ভয়ঙ্কর পরিণতির কথা ভেবে দ্বিধায় আছেন মানুষজন। ওনার সম্প্রদায় থেকে কাউকে পাঠানোর কথা হয়েছে, তবে তিনি এলে আগে এক মহাযজ্ঞ নাকি করবেন পৌরোহিত্য গ্রহণ করার আগে। সম্পূর্ণ যজ্ঞ ঠিকঠাক হলে নাকি আর কোনো ভয় থাকবে না। তবে তার সমস্ত জোগাড় করতে, তারপর তিথি অনুযায়ী যজ্ঞ সুসম্পন্ন হতে এখনো বেশ কিছুদিন বাকি। ততদিনে আরও কতজন ভেতবার ক্রোধের বলি হবে সেই ভেবে ভেবেই মানুষ ভীত সন্ত্রস্ত। আতঙ্কের মাত্রা দিন দিন বেড়ে চলেছে। মেয়ে, বউ, বালক, বৃদ্ধ, জোয়ান সবাই তাবিজ কবজ যা পারছে ধারণ করে বসে থাকছে। অনেকে মন্দিরে হত্যে দিয়ে পড়ে আছে, বেতবাকে নিজের প্রকোপ শান্ত করার জন্য আরতি নিয়ে। অতজন ভক্তের ভিড়ে মন্দির সরগরম। সৃজন এখন আর গিয়ে তার একটু বসার জায়গাটুকুও পায় না বলতে গেলে। সেদিন স্কুলে ক্লাস নেওয়ার ছিল না। বার্ষিক পিকনিকে গিয়েছিল চার্চের অনাথ আশ্রমের বাচ্চাদের একটা দল। এরাও স্কুলেই পড়ে, সাথে দুজন শিক্ষক আর দুজন সাব স্টাফ। আর বাকি স্থানীয় বাচ্চাদের তো স্কুলে আসায় বাড়ির লোকের আপত্তি বিপদ না কাটা অবধি। প্রথমে বাতিল করার কথা উঠলেও বাচ্চাদের মনস্থিতির কথা ভেবে আর দিনের বেলায় কারোর আক্রান্ত হওয়ার নজির না থাকায় ফাদার শেষ পর্যন্ত নিমরাজি হয়ে যান। সেরকম কোনো কাজ না থাকায় সৃজন মন্দিরের বাইরে দাঁড়িয়ে মাকে প্রণাম করছে। স্কুলের দারোয়ান এসে উপস্থিত। তাকে নাকি মোবাইলে না পেয়ে সন্দীপন বলে বড় চার্চ থেকে কেউ এখানকার চার্চের ল্যান্ডলাইনে দুবার ফোন করেছে। জরুরি দরকার, তাই ফাদার তাকে খুঁজতে পাঠিয়েছে। সৃজন ফোন বের করে দেখে কোনোভাবে ভুল করে এয়ারপ্লেন মোডে চলে গিয়েছিল। ঠিক করতেই সন্দীপনের 5টা মিসড কল ভেসে উঠল। তাড়াতাড়ি ফোন করতেই সন্দীপন ধরে নিল। পরের 5টা মিনিট যেন একটা ঝড়ের সৃষ্টি করল সৃজনের মস্তিষ্কে। কতগুলো নিষ্পাপ বাচ্চা, সবার জীবন বিপন্ন। মুখ তুলে সামনে দেখতে পেল ভেতবার মন্দির। চিরদিন মায়ের কাছেই যাবতীয় আর্জি অনুরোধ রেখে এসেছে। আজ হৃদয়ের গভীরতম জায়গা থেকে এক আরতি বেরিয়ে এলো বেতবাকে উদ্দেশ্য করে। সে যা আশঙ্কা করেছে সেটা আটকানোর আরতি, এক জঘন্য নরপশুকে তার উপযুক্ত শাস্তি দেওয়ার আরতি। তারপর দৌড়ে বেরিয়ে গেল পাশের জঙ্গলের দিকে। যাওয়ার আগে হতভম্ব দারোয়ানের উদ্দেশ্যে কেবল 3টি কথা কোনো মতে বলে গেল। পিটার, পিটার, খুন, পুলিশ, পুলিশ! পাগলের মতো ছুটে চলছিল সৃজন জঙ্গলের ভেতরে সরু রাস্তা ধরে। বাচ্চাগুলোকে নিয়ে যেখানে পিকনিক হচ্ছে সেখানে পৌঁছানোর ওটাই সবচেয়ে ছোট রাস্তা। মাথার মধ্যে তোলপাড় করে চলেছে সন্দীপনের কথাগুলো। এখানকার ঘটনার মাঝে সে নিজে ভুলে গেলেও সন্দীপন নিজের দেওয়া কথা ভোলেনি। সে পিটারের ব্যাপারে খোঁজ খবর চালিয়ে গেছে এই কয়েক সপ্তাহ। রাজনৈতিক মদতুষ্ট এই পিটার এক নেতার সুপারিশে চাকরিতে বহাল হয়েছে, কিছুটা তাকে লুকিয়ে ফেলার জন্যই। তার ব্যবহার অত্যন্ত নৃশংস বলে কুখ্যাত ছিল তার আগের জায়গায়। বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্যে তাকে ব্যবহার করে আসা হয়েছে, কারণ ওরকম শীতল মস্তিষ্কে মানুষকে অত্যাচার করার বা খুন করে ফেলার মতো লোক নাকি পাওয়া দুষ্কর। কেউ প্রথমে মুখ খুলতে চায়নি তার ভয়, পরে নাম গোপন রাখার অঙ্গীকার করে এসব খবর সন্দীপনের ঘনিষ্ঠ এক ব্যক্তি সব জানতে পেরেছে। পিটার নাকি এক আতঙ্কের নাম। রাজনৈতিক উদ্দেশ্য নাকি বাহানা ছিল তার কাছে। সে খুন করতে ভালোবাসে। মানুষকে যন্ত্রণা পেয়ে মরতে দেখলে তার নাকি আনন্দ হয়। সাক্ষাৎ মৃত্যুদূত। তার এই চারিত্রিক দিকটাই নেতারা ব্যবহার করত। শেষে আবহাওয়া একটু বেশি গরম হয়ে যাওয়ায় তাকে এখানে পাঠিয়ে দেওয়া হয়। সৃজনের মাথায় হিসেবগুলো যেন পরপর সমাধান হতে থাকে। ভেতবা সত্যি সেই তরুণীর পর আর কাউকে শাস্তি দেননি। পুরোহিতজিকে শেষবার যখন চিট্টুমুচি দেখে তখন ওখানে আর খালি পিটার ছিল। আমল যেদিক দিয়ে শর্টকাট ধরে রাধার বাড়ির দিকে যাচ্ছিল সেটাও পিটারের থাকার জায়গার খুব কাছেই। চিত্তুও কোনোভাবেই তার শিকার। খুন করা যার নেশা সে খুন করবেই। ভেতবাকে নিয়ে তৈরি হওয়া পরিবেশের সে পূর্ণ সদ্ব্যবহার করে চলেছে। আর আজ অতগুলো বাচ্চা তার সঙ্গেই এক শুনশান জায়গায়। বাকিরা থাকলেও সুযোগ বুঝে কারো ক্ষতি করা এই লোকের জন্য জলভাত। দৌড়তে দৌড়তে শ্মশান ভূমির ভেতর চলে এসেছিল সৃজন। আর 8 মাইল। এমন সময় একটা গাছ পেরোনোর সময় তার
আড়াল থেকে বেরিয়ে এসে গাছের ডাল দিয়ে কেউ সজোরে মারল তার মাথায়। রক্তাক্ত কপাল নিয়ে মাটিতে পড়ে যাওয়ার পর তাকিয়ে দেখল সৃজন। সামনে দাঁড়িয়ে একটা মোটা গাছের ডাল নিয়ে পিটার, মুখে ক্রূর ও হাসি। ভাঙা ভাঙা হিন্দিতে বলা শুরু করলো, তুই একটু বেশি বুঝে গেছিস রে। তুই বেচারা দারওয়ানকে আমার নাম, খুন আর পুলিশের কথা বলে এসেছিস, কিন্তু পুরোটা বুঝিয়ে আসা উচিত ছিল। সে বেচারা ভেবেছে তুই বলছিস আমি খুন হয়ে যেতে পারি, আর তাই সে যেন পুলিশকে জানিয়ে সাহায্য চায়, আর তুই আমাকে বাঁচাতে আসছিস। তাই সে পুলিশকে জানানোর আগে আমাকেই সাবধান করার জন্য ফোন করে ফেলে। আমি তখনই বুঝে যাই যে কি হয়েছে। হ্যাঁ, তুই এমন আহ্বক যে আমার সঙ্গে থাকা টিচারদেরও ফোন করে জানাসনি। কি ভেবেছিলিস ওরা আমায় কবজা করতে এলে আমি ওদের মেরে দেব? তো তুই নিজেই বা পৌঁছে আমার কি করে নিবি বে? হ্যাঁ হ্যাঁ, পুরোহিত, আমল, চিতু সবকে আমি মেরেছি। কি আরাম যখন তড়পকে তড়পকে মোড়ে মালগুলো। নে, নিজেই বলে দিলাম, কর কি করে নিবি। তোকে খুঁজতে আসছিলাম, কেমন মজা। এরকম ফাঁকা জায়গায় একদম লোপ্পা ক্যাচের মতো তুই আমার হাতে এসে পড়লি। নে, তোর খেলাও শেষ এবার। পিটারের অট্টহাসি ছড়িয়ে গেল শ্মশানের আশেপাশে। সৃজনের ততক্ষণে বেশ রক্ত বেরিয়ে গেছে, চোখের দৃষ্টিও হালকা ঝাপসা। ও বুঝতে পারল, যেখানে মানুষ মৃত্যুর পর আসে সেখানেই আজ তার মৃত্যু হবে। বিধাতার কি বিচার! একটাই আশা, সন্দীপন তার মৃত্যুর পর যদি ফাদারকে সব জানায়। মায়ের সঙ্গে এই জন্মে আর দেখা হলো না, এই এক আফসোস। পিটার হাতের ডালটা আবার মাথার উপর তুলেছে, পিটিয়ে পিটিয়ে আস্তে আস্তে মারবে তাকেও। কিন্তু আচমকা তার মুখ থেকে আঁক করে এক আওয়াজ বেরিয়ে এলো। বিকেল হওয়া শুরু হয়েছে, সূর্য অস্তাচলে। সেই আলোয় সৃজন দেখল এক ভয়ঙ্কর দৃশ্য। একজোড়া হাত সাপের মতো পেঁচিয়ে ধরেছে পিটারের গলা। ডাল খসে পড়েছে তার হাত থেকে। সে প্রাণপণে চেষ্টা করছে নিজেকে ছাড়ানোর, কিন্তু অত বড় জোয়ান মানুষটা যেন এক নেংটি ইঁদুরের মতো ফাঁদে পড়ে গেছে। হাতের মালিক এক মূর্তিমান বিভীষিকার সমান, উল্টো হয়ে ঝুলছে গাছ থেকে। শ্বেত বস্ত্র, স্থির বিস্ফারিত দৃষ্টি, শিরা উপশিরা বেরিয়ে আছে সারা কঙ্কাল সার শরীর জুড়ে। মুখে তীব্র জিঘাংসা। পিটারকে মাটি থেকে তুলে ফেললো অচিরেই। সে ছটফট করেই চলেছে, কিন্তু যেন আস্তে আস্তে নিস্তেজ হচ্ছে তার হাত পা। এমন সময় এক হাত দিয়ে তাকে ধরে রেখে অন্য হাতটা ধারালো অস্ত্রের মতো তার বুকে ঢুকিয়ে দিল। বারবার পিটারের রক্তে ভিজে যেতে লাগলো মাটি। জ্ঞান হারানোর আগে সৃজন দেখল তাকে পিটারের মাথাটা সজোরে উল্টো দিকে ঘুরিয়ে দিতে। দেড় মাস পর 23শে ডিসেম্বর ট্রেন ছুটে চলেছে হাওড়ার দিকে। সৃজন বাড়ি ফিরছে ছুটিতে। অনেক রক্তক্ষয় হয়েছিল, কিছুদিন হাসপাতালে থাকতে হয়েছিল, কিন্তু স্থায়ী কোনো ক্ষতি হয়নি। পিটারের মৃত্যুর পর সব কথাই প্রকাশ্যে আসে। কিছু কোলাহলের পর অবশেষে আঞ্জে দিভা আবার শান্ত হয়। আজ 6 মাস পর বাড়ি ফিরছে সৃজন। বাচ্চাগুলোকে ফেলে আসতে মায়া লাগছিল, কিন্তু একদিক দিয়ে সে নিশ্চিন্ত। মন্দিরে গিয়ে ওদের সবার সুরক্ষার আর্জি জানিয়ে এসেছে সে। সৃজন জানে এখন যদি আবার কোনো মানুষ মনুষ্যত্ব ভুলে জ্যান্ত নরপিশাচে পরিণত হয়, যদি নিরীহ মানুষের রক্ত আবার দ্বীপের মাটি ভেজায়, তাহলে তার বিচার করতে নিজের ভয়ালো রূপে ফিরে আসবে পিশাচদের রাজা ভেতোবা।
এতক্ষণ শুনছিলেন অনিরুদ্ধ ব্যানার্জির লেখা গল্প ভেতোবা। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। আপনার লেখা বা পছন্দের কোনো গল্প শুনতে আমাদের মেল করতে পারেন frequencylife5@gmail.com এই ঠিকানায়, এবং ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ হন্টেড 100। হন্টেড 100-এর আরও নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। শুনতে থাকুন হন্টেড 100।